প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি ডায়না জারিন। ঢাকা টেস্টের খবর। জমে উঠেছে ঢাকা টেস্ট। পঞ্চম ও শেষ দিনে টাইগারদের দেয়া 268 রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। ইমামুলকে তুলে নিয়ে শুরুতেই ধাক্কা দিয়েছেন তাসকিন। শেষ খবরে গেস্টরা করেছে 2 উইকেটে 63 রান। এর আগে 179 রানের লিড নিয়ে পঞ্চম দিন শুরু করে বাংলাদেশ। তবে ইনিংসটা বড় করতে পারেননি মুশফিকুর রহিম। হাসান আলীর বলে অভিজ্ঞ এই টাইগার ব্যাটার ফেরেন 22 রানে। এরপর কিছুটা দ্রুত রান তোলার চেষ্টা লিটন দাসের, তবে টিকতে পারেননি তিনিও। আউট হয়েছেন 11 রানে। আক্ষেপের গল্প আছে আরও। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে আশা জাগিয়েও শতক তুলতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফিরেছেন 87 রানে নোমান আলীর বলে এলবিডব্লিউ হয়ে। শেষ পর্যন্ত 9 উইকেটে 240 রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে বাংলাদেশ। 268 রানের টার্গেট দাঁড়ায় পাকিস্তানের সামনে। জবাব দিতে নেমে শুরুতেই ইমামুল হককে ফেরান তাসকিন। এরপর বোলিংয়ে এসেই আজান আওয়াইজের উইকেট তুলে নেন মিরাজ। পাকিস্তানকে চতুর্থ ইনিংসে 268 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে মিরপুরে রয়েছেন সহকর্মী রেদওয়ান শাওন। ঢাকা টেস্টের সবশেষ আপডেট জানতে যুক্ত হব তার সাথে। শাওন, শেষ দিনে কোন পথে আসলে এগোচ্ছে ঢাকা টেস্টের ফলাফল জানাবেন? নিশ্চয়ই জানা, আজকে একটা রেজাল্ট আসবে, হয় আমরা জিতবো, বাংলাদেশ জিতবে, না হয় বাংলাদেশ হারবে। ম্যাচ ড্র হওয়ার যে চান্স সেটা একমাত্র বৃষ্টির হাতে। বৃষ্টি যদি না আসে আজকে ম্যাচের একটা রেজাল্ট হবে। সেখানে এখন পর্যন্ত কিন্তু একটা 50-50 লড়াই চলছে। যদিও 2টা উইকেট গিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি পিচের যদি কন্ডিশনটা বলি, পিচে কিছুটা আনইভেন বাউন্স দেখতে পাচ্ছে এবং মেহেদী হাসান মিরাজের ওপর কিন্তু আজকে আরেকবার বাংলাদেশ তাকিয়ে থাকবে। কারণ গত ইনিংসে অর্থাৎ পাকিস্তানের প্রথম ইনিংস যেটা ছিল, সেই ইনিংসে মেহেদী হাসান মিরাজ 5 উইকেট নিয়েছিলেন। আজকেও তার বল যেভাবে টার্ন করছেন, ওই যে ওভারে আসলে আজানের উইকেটটা নিয়েছেন, ওই ওভারেই আরেকটাও কিন্তু উইকেট যেতে পারতো, জাস্ট একটু হাইয়ের কারণে উইকেটটা যায়নি। তাই বলা যায় 5 নাম্বার দিনে এসে আমরা যেটা জানি আসলে স্পিনাররা একটু সুবিধাটা পায়, বিশেষ করে মিরপুরে। সেই সুবিধাটা মিরপুরের স্পিনাররা পাচ্ছে এবং মিরাজ একই সাথে তাইজুলের ওপর সেই আশাটা থাকবে বাংলাদেশের রানটা নিয়ে যদি কথা বলি, শান্তর কথা বলছিলেন আপনি, একটা কথা বলছিলেন আক্ষেপের একটা হয়তো বা সুর রয়েছে। আক্ষেপের সুর শুধু তার সেঞ্চুরি মিসটা না, আক্ষেপের সুর তার যে 87 রানটা, এটা আসলে 100 হয়ে যেত তিনি যদি একটু আক্রমণাত্মক ক্রিকেটটা খেলতেন। নিশ্চয়ই সেখানে তিনি আসলে পরপর 2 ইনিংসে 2টা সেঞ্চুরির জন্য একটু স্বার্থপর হয়েছিলেন কিনা দূর থেকে দেখলে অন্তত এই প্রশ্নটা রাখা যায়। বাংলাদেশের রানটা 268 না হয়ে এটা কিন্তু আরও বেশি হতে পারত। পাকিস্তানের জন্য ব্যাট করাটা আরও কঠিন হয়ে যেত। এখনও যদিও খেলা রয়েছে, প্রায় 60 ওভারের মতো ব্যাট করবে। আমি গর্জন শুনতে পাচ্ছি, সম্ভবত আরেকটি উইকেটও ইতিমধ্যে বাংলাদেশ পেয়ে গিয়েছে। হাতে তালি শুনতে পাচ্ছি দর্শকদের কাছে। বাংলাদেশের জন্য এই টেস্টটা জিতা কিন্তু এখন, এই যে বললাম 50-50 অবস্থায় ছিল, যদি এই উইকেটটা যায় তাহলে কিন্তু বাংলাদেশ কিছুটা এগিয়ে যাবে। কারণ 70 ওভার ব্যাট করা পাকিস্তানের ক্ষেত্রে এই মাঠে মিরপুরের যদি আপনি এভারেজ এর আগে হিস্ট্রি দেখেন, 209 রান ছিল সাকসেসফুলি টেস্টে চেস করে জেতা, সেখানে 268 রান, অনেক বেশি। এবং ওই উইকেট এবং এই রানটা চেস করা পাকিস্তানের জন্য আসলে অনেক কঠিন হবে। সালমান আগা গতকাল প্রেস কনফারেন্সে এসে বাংলাদেশকে চ্যালেঞ্জ দিয়ে গিয়েছিল, বাংলাদেশের যদি সাধ্য থাকে 260 রানে ছেড়ে দেখাক। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সেই সাহসটা দেখিয়েছেন। ঠিক লাঞ্চ ব্রেকের 10 মিনিট আগে তিনি ডিক্লেয়ার করেছেন, টার্গেট দিয়েছেন 268 রানের। পাকিস্তানকে স্বাগত জানিয়েছে, আসো আমাদের মাঠে খেলে জিতে যাও। এই যে সাহসটা দেখিয়েছেন ক্যাপ্টেন শান্ত, এই সাহসগুলো আসলে বাংলাদেশ টেস্ট ক্রিকেট এর আগে কোনো ক্যাপ্টেন এভাবে দেখাতে পারেনি। শান্ত সেটা দেখিয়েছেন এবং পাকিস্তানকে কিন্তু সেই সাহসের যে উত্তরটা সেটা দেওয়ার চান্স দিয়েছেন। 70 ওভারে 268 রান কতটা সম্ভব তোমাদের দ্বারা এই মাঠে করে দেখাও। এখন কিন্তু 3 উইকেট গিয়েছে, যদি আর 7টা উইকেট রয়েছে, যে কোনো সময় ম্যাচের যদি আকাশটা ঠিক থাকে, আসলে বৃষ্টির কথা বলা যায় না, ঢাকা শহরে এখনও স্টিল আকাশে মেঘ রয়েছে, যদি বৃষ্টি না আসে পাকিস্তান হয়তো বা এই ম্যাচটা নিশ্চিতভাবেই হারবে। এর আগে রাওয়ালপিন্ডিতে আমরা তাদেরকে হোয়াইট ওয়াশ করে এসেছি পাকিস্তানের ঘরের মাটিতে। এখন তো নিজের দেশের খেলা, নিজের দেশের মাঠে নিশ্চয়ই টাইগাররা চাইবে যে সিরিজের যে প্রথম ম্যাচটা, সেই ম্যাচটা যে কোনো উপায়ে জিতে আসলে সিরিজের একটা শুভ সূচনা করতে, এবং পরের ম্যাচটা সিলেটে, সেখানেও নিশ্চয়ই বাংলাদেশ চাইবে পাকিস্তানকে হারিয়ে আসলে হোয়াইট ওয়াশের আরেকটা লজ্জা দিতে। পাকিস্তানের সাথে যখনই খেলা হয় বাংলাদেশের দর্শকদেরও একটা আলাদা উত্তেজনা
কাজ করে, সেই উত্তেজনাটা আপনি দেখছেন। পঞ্চম দিনে আসলে দর্শকও এসেছে মাঠে, দর্শকরা নিশ্চয়ই চাইছে বাংলাদেশ যে কোনো উপায়ে ম্যাচটা জিতুক, এবং ক্যাপ্টেন শান্ত যেহেতু সেই চ্যালেঞ্জটা নিয়েছেন ম্যাচটা জেতার, আমরা অপেক্ষা করব নিশ্চয়ই বাংলাদেশ শেষ পর্যন্ত শেষ হাসিটা হেসেই এই আজকের পঞ্চম দিনের টেস্টের দিনটা শেষ করবে। জি শাওন, আপনাকে ধন্যবাদ। পাকিস্তান অলরেডি 3টা উইকেট হারিয়েছে, তো এখন দিন শেষে দেখার অপেক্ষা আসলে শেষ হাসিটা কে হাসে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সেই বিতর্ক যেন এখনও পিছু ছাড়ছে না। বোর্ডে নতুন নেতৃত্ব এলেও পুরনো সেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা থামছে না। এবার বিসিবির নতুন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ভারতীয় এক গণমাধ্যমকেই স্পষ্ট করে জানালেন, অতীতের ভুল শুধরে সামনে এগোতে চান তারা। বিশ্বাস করেন কোনো দেশই টাইগারদের ক্ষতি চায় না। বিস্তারিত জানাচ্ছেন তানজিম ঐশী। রাজা আসে রাজা যায়, আমিনুল ইসলাম বুলবুলের কমিটি ভেঙে গেছে, বিসিবিতে অ্যাডহক কমিটির সভাপতি হয়ে এসেছেন তামিম ইকবাল খান। কিন্তু টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলার ইস্যু যেন কিছুতেই পূরণ হয় না। এবার আরও একবার সেই ইস্যুতে মুখ খুললেন তামিম ইকবাল। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে আগের কমিটিকে আবারও কাঠগড়ায় তুলেছেন বর্তমান সভাপতি। তামিমের কাছে প্রশ্ন ছিল, বিশ্বকাপ ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে বিসিবির প্রায় ভেঙে যাওয়া সম্পর্ক মেরামত করবেন কিভাবে। তামিমের সাফ জবাব, টি-20 বিশ্বকাপের বিষয়টি যখন ঘটেছিল তিনিই সবার আগে প্রকাশ্যে মুখ খুলেছিলেন। আগের বোর্ড ঠিক করেনি, তবে বিসিসিআই প্রেসিডেন্ট মিথুন মানহাসের সঙ্গে তার সম্পর্কটা বেশ ভালো। তামিমের আশা সম্পর্ক মেরামত করা সম্ভব। বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্তে সে সময় পাকিস্তানও পাশে দাঁড়িয়েছিল। এটা আন্তরিকতা নাকি রাজনৈতিক কোনো কারণ? তামিম অবশ্য এ প্রশ্নের উত্তর সরাসরি কিছু বলেননি। তার মতে যাই হোক, যেভাবেই হোক, বাংলাদেশ বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছে, এটাই সবচেয়ে বড় লস। আইসিসি চলে ভারতীয় বোর্ডের কথায়, এমন অভিযোগ প্রায়ই তোলেন দেশের ক্রিকেট প্রেমীরা। তবে তামিমের মতে আইসিসি আর সংস্থাটির সভাপতি জয় শাহ যথেষ্ট সহনশীল এবং আন্তরিক। তামিম বিশ্বাস করেন কোনো দেশই বাংলাদেশের ক্ষতি চায় না। বিশ্বকাপ ইস্যু বাদেও তামিম কথা বলেছেন বর্তমান বোর্ডের কার্যক্রম নিয়েও। 1300 কোটি টাকার ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদের স্বার্থেই কাজ করতে চান টাইগারদের সাবেক এই অধিনায়ক। সেই সাথে বেটিং এবং ক্রীড়া দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেও পিছুপা হবেন না তামিম ইকবাল। 90 দিনের জন্য অ্যাডহক কমিটির সদস্য হলেও 60 দিনের মধ্যেই নির্বাচন দিতে চান। আর বিশ্বকাপ নিয়ে যা ঘটেছে তা ভবিষ্যতে যেন আর না হয় সেদিকে খেয়াল রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন তামিম ইকবাল খান। তানজিম ঐশী, স্টার প্লে। বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটারদের অ্যাপ্রোচেও এসেছে পরিবর্তন। তাই তাদের চাওয়াতেই সব ধারণা ভুল প্রমাণ করে পাকিস্তান নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন রঙিন পোশাকের সিরিজও হবে স্পোর্টিং উইকেটে, নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। বোর্ডের হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিংয়ের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়ানোর ইঙ্গিত তার। দেশের ক্রিকেট এখন বদলে গেছে। একসময়ের প্রবল প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষেও সাদা পোশাকে ঘরের মাঠে এখন স্পোর্টিং উইকেটেই খেলে টাইগাররা। কদিন বাদেই টি-20 আর ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসবে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানকার উইকেট কেমন হবে? সেই পূর্বের স্পিনিং উইকেট নাকি নতুন আলো দেখানো পেস বান্ধব কিংবা ট্রু উইকেটেই হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ? আমাদের ছেলেরা, ব্যাটসম্যানরা, বলাররা কিন্তু এই ধরনের স্পটিং উইকেটে অনেক ভালো করছে এবং এটার ধারাবাহিকতায় আমরা কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতে চাচ্ছি, কারণ নেগেটিভ উইকেটে খেলে কিন্তু ক্ষণিকের কিন্তু সাফল্য পাওয়া যায়। আমরা চেষ্টা করব যাতে আমাদের ছেলেরা ভালো খেলে, অস্ট্রেলিয়াও এসে যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই কারণে যে এখানে ওই নেগেটিভ উইকেটের আর আমরা অস্তিত্ব দেখতে চাই না, কারণ এখন সারা বিশ্বেই কিন্তু পজিটিভ উইকেট হচ্ছে। বদলে গেছে মিরপুরের আউটফিল্ডও, জানিয়ে সুখ্যাতি ছিল আগেও, তবে সাম্প্রতিক সময়ে তা পেয়েছে ভিন্ন মাত্রা। টানা বৃষ্টিতে জমাট পানি ম্যাজিকের মতোই যেন নিমিষেই উধাও, আর সেই ম্যাজিশিয়ান বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং। মিরপুরের উইকেটটা কিন্তু সবসময় কিন্তু নেগেটিভ
উইকেটই ছিল। আপনারা দেখেছেন অনেক চেষ্টা করার পরে কিন্তু পূর্বের কিউরেটররা কিন্তু এটা ঠিক করতে পারেনি, কিন্তু টমি হ্যামিং কিন্তু একদম সব এই ধারণাটা বদলে দিয়েছে। তো ওর মতো অভিজ্ঞ ক্রিকেটার কিউরেটর আমাদের দরকার আছে। আমরা তার কাছ থেকে অনেক ভালো কিছু আশা করি এবং পাশাপাশি তার কাছ থেকে আমাদের কিউরেটররা যারা আছে, লোকাল কিউরেটর, গ্রাউন্ডসম্যানরা অনেক কিছু শেখার আছে এবং সে কিন্তু সবাইকে হাতে কলমে শিক্ষা দিচ্ছে। ঢাকার পাশাপাশি ঢাকার বাইরের উইকেটের বদনাম খোঁচাতেও কাজ করছে বিসিবি। সাগরিকার পানির সমস্যা মিটছে সহসাই। বোর্ডের ডিরেক্টরদের ভিতরে ইতিপূর্বে যে দ্বন্দ্ব দেখেছি, এই দ্বন্দ্বের ফলে কিন্তু আমরা মাঠটাকে একটু খারাপ দেখেছি, আউটফিল্ডগুলি, যেটা আমাদের কিউরেটরও বলেছে যে আউটফিল্ড অত্যন্ত খারাপ, মাঠের কালার, ঘাসের কালার খারাপ। তো সব কিছু নিয়ে আমি কথা বলেছি, সে বলেছে যে আমাকে একটু সময় দাও আর একটু পানির ব্যবস্থা করে দাও, আমি দেখো সুন্দর করে দেবো। ঢাকা টেস্টের ফলাফল যাই হোক না কেন, লাক্কাতুরায় পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচও ট্রো উইকেটে খেলার ইঙ্গিত বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের। মাহবুব রিমন, স্টার প্লে। মাঠ কম, স্বপ্ন বড়। অবকাঠামো আর পৃষ্ঠপোষকতার অভাবে থমকে যেতে বসেছে নেত্রকোনার ক্রিকেট সম্ভাবনা। তবুও ছোট শহরের গলি আর অস্থায়ী নেটে দাঁড়িয়ে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখছে এক ঝাঁক কিশোর ক্রিকেটার। কেউ হতে চায় রিশাদ হোসেনের মতো অলরাউন্ডার, কেউ বা মুশফিকের মতো নির্ভরতার প্রতীক। আজাদ ইমরান শরীফের পাঠানো তথ্য ছবিতে বাকিটা ডেস্ক রিপোর্ট। মাত্র ১২ বছর বয়স, সপ্তম শ্রেণীতে পড়ুয়া ফুয়াদ কবিরের হাতেই যেন ঘুরে বেড়ায় ভবিষ্যতের স্বপ্ন। রাইট আর্ম লেগ স্পিনে একের পর এক বল করে যাচ্ছে সে। নেটে অনুশীলনের সময় তার চোখে মুখে আত্মবিশ্বাস, আর বলের লাইন লেন্থে ফুটে ওঠে পরিশ্রমের ছাপ। বড় হয়ে জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসেনের মতো অলরাউন্ডার হতে চায় ফুয়াদ। আর নেত্রকোনার সন্তান আবু হায়দার রনির মতো দেশের জার্সিতে খেলাই তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। আমি বাংলাদেশের ন্যাশনাল টিমের রিশাদ হোসেন ভাইয়ের মতো খেলতে চাই, আমি ন্যাশনাল টিমে খেলতে চাই। একইভাবে ব্যাট হাতে দারুণ সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ১৩ বছর বয়সী তন্ময় সরকার। ক্রিকেটীয় ব্যাকরণের নিখুঁত প্রয়োগে তার ব্যাটিং মুগ্ধ করে স্থানীয় কোচদেরও। ইতোমধ্যে ঢাকার বিভাগীয় ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছে তন্ময়। খেলেছে বয়সভিত্তিক অনূর্ধ্ব ১৪ জাতীয় পর্যায়ের ক্রিকেটেও। নামের সঙ্গে মিল থাকায় জাতীয় দলের ব্যাটার সৌম্য সরকারের মতো একদিন দেশের হয়ে খেলতে চায় সেও। আমি রিসেন্টলি ঢাকা ডিভিশন নর্থ খেলে এসেছি। আমি ন্যাশনাল টিমের সৌম্য সরকার ভাইয়ের মতো আমি খেলতে চাই। তবে প্রতিভার এই পথটা মোটেও সহজ নয়। নেত্রকোনা জেলা ক্রিকেট দলের কোচের কণ্ঠে উঠে আসে হতাশা আর আক্ষেপের গল্প। তারা হচ্ছে গিয়ে সবসময় কোচ পায় না, কোচ না থাকার কারণে তারা পর্যাপ্ত প্র্যাকটিসটা করতে পারছে না। তারা নিজেরা করছে, কিন্তু রাইট যে প্র্যাকটিসটা এটা তারা পাচ্ছে না। ক্রিকেটে ইনডোর থাকলে আমরা সারা বছর প্র্যাকটিসটা চালা যেতাম। অন্য কান্ট্রিগুলা বা অন্য এই ডিস্ট্রিক্টেই ইনডোরের সুবিধা আছে বা মাঠ ফেসিলিটিস বেশি আছে। তো আমাদের এই কাঠামোগত আমরা অনেক ক্রিকেটে পিছিয়ে আছি। জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রীতম সোহাগ জানান, জেলার ক্রিকেটের ভঙ্গুর অবস্থা কাটিয়ে উঠতে কাজ চলছে। তবে শুধুমাত্র স্থানীয়দের উদ্যোগে নয়, প্রয়োজন জাতীয় ক্রীড়া সংস্থার সক্রিয় সহযোগিতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এখানে যদি আমরা খুব বড় পরিমাণে কোনো কিছু করতে চাই, তাহলে এখানে বিসিবির বা জাতীয় ক্রীড়া পরিদপ্তর বা ক্রীড়া পরিষদের বড় ধরনের কোনো একটা উদ্যোগ নিতে হবে। তারা যদি সেভাবে সচেষ্ট হয়, তাহলে এখানে ভালো কিছু করা সম্ভব হবে। প্রতিভা আছে স্বপ্ন, শুধু প্রয়োজন সঠিক সুযোগ আর যত্নের। অবহেলিত মাঠের ধুলো মেখে নেত্রকোনার কিশোররা আজও লাল সবুজের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন বুনছে। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। দর্শক, এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হবেন নেত্রকোনা থেকে জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রীতম সোহাগ। প্রীতম, জেলার ক্রিকেটের যে এখন নড়বড়ে অবস্থা, এটা কাটিয়ে উঠতে আসলে কি ধরনের সহযোগিতা প্রয়োজন আপনাদের জাতীয় ক্রীড়া সংস্থা থেকে জানাবেন, এবং আপনারা আসলে কি ডিফিকাল্টিজ ফেস করছেন? ধন্যবাদ স্টার নিউজকে। নেত্রকোনা জেলায় আমাদের প্রচন্ড অসংখ্য উদীয়মান সম্ভাবনাময় ছেলে আছে, ক্রিকেটার আছে এবং মেয়েরাও আছে। কিন্তু কথা হচ্ছে যে দেখেন, আমাদের নেত্রকোনা জেলা থেকে এই উঠে গিয়ে বাংলাদেশ ন্যাশনাল টিমে সার্ভিস দিচ্ছে আমাদের ক্রিকেটার আছেন আবু হায়দার রনি, পিনাক ঘোষ সহ নেত্রকোনার আরো অনেক ক্রিকেটার। কিন্তু কথা হচ্ছে যে আমরা আরো প্লেয়ার যদি তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমরা অনেক ডিফিকাল্টিজ ফেস করছি। এর মধ্যে প্রধান যে সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের অবকাঠামোগত সংকট। আমরা বিশেষ করে ক্রিকেটের কথা যদি বলি, আমরা গত 2 বছরে একটা টুর্নামেন্টও আয়োজন করতে পারছি না, করতে পারি নাই। এটা তারপর হচ্ছে যে আপনারা জানেন যে নেত্রকোনাটা হচ্ছে যে একটা সীমান্তবর্তী জেলা। তো এখানে বৃষ্টির পরিমাণ অনেক বেশি। আমাদের ক্রিকেট
যারা প্র্যাকটিস করে তারা হচ্ছে আসলে সেই মতো এই বৃষ্টির কারণে মাঠে প্র্যাকটিসটা করতে পারে না। এখানে ইনডোর ফ্যাসিলিটিস নিয়ে অনেক প্রবলেম রয়েছে। তারপর নারী ক্রিকেটের ক্ষেত্রে নেত্রকোনা জেলায় যদি একজন নারী কোচ নিয়োগ দেওয়া যেত তাহলে আমাদের নারী ক্রিকেটটাও ভালো হতো। আর যারা হচ্ছে আমাদের নেত্রকোনার মানুষের কিংবা নেত্রকোনা অঞ্চলের মানুষের যে আর্থিক অবস্থা এটাও ততটা ভালো না, যেটা আসলে প্রভাব পড়ে আসলে এই ক্রীড়াঙ্গনের ক্ষেত্রেও। সুতরাং এই ক্ষেত্রে যদি আমাদের যে ছেলেরা আসলে খেলাধুলা করতে আসে ক্রিকেট ফুটবল, তো সেই জায়গায় যদি তাদেরকে একটু পৃষ্ঠপোষকতা করা যেত কিংবা একটু ভাতার ব্যবস্থা করা যেত তাহলেও খুব ভালো হতো। আর আমাদের নেত্রকোনায় আরো বড় সমস্যা সেটা হচ্ছে স্টেডিয়াম। আমাদের নেত্রকোনা জেলায় স্টেডিয়াম একটাই এবং এই একটার ভেতরেই হচ্ছে সকল ধরনের খেলা আয়োজন করতে হয়। জানেন যে যদি ক্রিকেটের একটা পিচ বড় একটা ম্যাটার, এখন একটা ফুটবল টুর্নামেন্ট হওয়ার পরে দেখা যায় 2-3 মাস এখানে কোনো খেলাই দেওয়া যায় না। সুতরাং এই যে আমাদের মাঠ সংকট, এই মাঠটা যদি আসলে ব্যবস্থা করা যায় তাহলে হয়তো বিষয়টা আরো ভালো হবে। আর এই ক্ষেত্রে আমরা মনে করি যে জাতীয় ক্রীড়া পরিদপ্তর কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা আদার যারা যুব ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন থেকে শুরু করে যারা রেলেভেন্ট আছেন তারা যদি আমাদের নেত্রকোনা জেলার প্রতি একটু সুনজর দিতেন, আমরা বাংলাদেশকে সার্ভিস দেওয়ার মতো আরো ভালো ভালো ছেলেদেরকে বাংলাদেশকে পাঠাতে পারতাম। আর এই বিষয়গুলো আর কি, এই সমস্যাগুলোই আসলে আমরা ফেস করছি। তো মেইনলি হচ্ছে আমাদের মাঠ সংকট, তারপর যেটা বললাম যে জি প্রীতম, আপনারা আসলে এই বিষয় গুলো নিয়ে জাতীয় ক্রীড়া সংস্থার সাথে আপনাদের এন্ড থেকে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিনা? নেত্রকোনা জেলা চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ এই বিভাগীয় অঞ্চলে, কিন্তু কষ্ট হচ্ছে আমাদের এখান থেকে যে কিছু ছেলে উঠে যায় ভালো জায়গায় দুর্দান্ত পারফর্ম করে, কিন্তু তারা যখন খেলতে যায় পরবর্তী ডিভিশনাল বা অন্যান্য জায়গায় মানে কি একটা যেন কি বলে এটা কোনো কারণ ছাড়াই তারা কিভাবে যে আসলে বাদ করে যায়, তারা ম্যাচ পায় না কোনো ধরনের নিজেরা, তারপর এলাকায় এসে তারা অনেকটা ডিমোটিভেটেড হয়ে যায়, অন্যদেরকেও তারা এই কথাগুলো বলে অন্যরা তারপর হচ্ছে একটু মানে কি নিরুৎসাহ বোধ করে। সুতরাং এইরকম যে বিষয়গুলা যেগুলো আছে যেগুলা ক্রীড়ার সাথে আসলে যায় না, তো সেই বিষয়গুলা যদি সুন্দরভাবে সমাধান করা যায় তাহলে হচ্ছে নেত্রকোনা জেলার ক্রীড়াঙ্গন আরো সুন্দর হবে। ধন্যবাদ। প্রীতম, আপনাকে ধন্যবাদ। ব্রাজিলের কড়া হেডমাস্টার কার্লো আনচেলত্তির দলে কেবল ফিট ফুটবলারদেরই খেলতে পারে, তাই শঙ্কা জেগেছিল বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা করে নিতে পারবেন তো নেইমার জুনিয়র। হ্যাঁ, নেইমার পেরেছেন, তবে শুধুই কি পারফরমেন্স দিয়ে আনচেলত্তির মন গলিয়েছেন ব্রাজিলিয়ান পোস্টার বয়, নাকি এর পেছনে আছে অন্য কোনো চাপও? শেষ পর্যন্ত 34 বছর বয়সী এই ফুটবলার কি পারবেন বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা করে নিতে? নিয়মিত ইনজুরি, দল থেকে ছিটকে যাওয়া, ফিটনেসের ঘাটতি, মাঠের বাইরে বিতর্ক, নেইমার জুনিয়রকে নিয়ে সমালোচনা করাই যায়, কিন্তু উপেক্ষা করা যায় কি? নেইমারকে নিয়ে ব্রাজিলের কড়া হেডমাস্টার কার্লো আনচেলত্তির বরাবরই সাফ জবাব, পুরোপুরি ফিট আর প্রস্তুত না হলে দলে রাখা সম্ভব না। তবে সেলেসাউদের 55 সদস্যের প্রাথমিক দলে ব্রাজিলিয়ান পোস্টার বয় ঠিকই জায়গা করে নিয়েছেন। 34 বছর বয়সী এই ফুটবলার দেশের জার্সিতে শেষবার খেলেছিলেন 2023 সালের অক্টোবরে। চাপ, সমালোচনা কিংবা ব্যর্থতা সবকিছুর উত্তর দিয়ে চলতি মৌসুমে সান্তোসের হয়ে 13 ম্যাচে করেছেন 6 গোল 3 অ্যাসিস্ট। শুধু সংখ্যাই নয়, বারবার ইনজুরিতে পড়লেও মাঠে তার উপস্থিতি বদলে দিচ্ছে দলের আত্মবিশ্বাস। তবে কেবলমাত্র সাম্প্রতিক পারফরমেন্সের কারণেই নাকি চারপাশের চাপে পড়ে আনচেলত্তি নেইমারকে দলে রাখছেন তা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে। সতীর্থরা তো বটেই, স্বয়ং লিওনেল মেসি বলছেন বড় টুর্নামেন্টে নেইমার থাকলে ফুটবল আরও সুন্দর লাগে। আবার রোনালদো নাজারিও থেকে শুরু করে রোনালদিনিও, কাফুর মতো কিংবদন্তিরা বারবার বলছেন নেইমারকে তারা বিশ্বকাপ স্কোয়াডে দেখতে চান। তার চেয়েও বড় কথা, এই তারকাকে ব্রাজিল দলে রাখা নিয়ে দেশটার পার্লামেন্ট মেম্বারের চিঠি পৌঁছে গেছে ফুটবল ফেডারেশন অব্দি। ব্রাজিলীয় ফেডারেল ডেপুটি হেলিও লোপেসের 3 পাতার সেই চিঠিতে দাবি বিশ্বকাপের নাম্বার 10কে দলে রাখা হোক। ব্রাজিলের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সমর্থকরাও নেইমারকে দলে চাওয়া নিয়ে করছে প্রতিযোগিতা। তবে এটাও ঠিক, 18 মে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগেই নিজেকে পুরোপুরি ফিট আর প্রস্তুত প্রমাণ করতে হবে নেইমার জুনিয়রকে। দলে জায়গা পেলে এটা হবে তার 4র্থ বিশ্বকাপ। ব্রাজিলের রাস্তায় রাস্তায় এখন বিশ্বকাপের আমেজ, সেই আনন্দ নিঃসন্দেহেই পরিপূর্ণ হবে যদি শেষমেশ নেইমার আনচেলত্তির দলে টিকে যান। তানজিম ঐশী, স্টার প্লে।
খেলাও থামবে না, খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1:30 আর রাত 8টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লাস।